নমস্কার বন্ধুগণ, রবিবার মক টেস্টের তৃতীয় পর্বের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো যেহেতু মক টেস্টের ক্লাস, তাই আজকে আমরা কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্ন থেকে প্রচুর এক্সট্রা ইনফরমেশন আলোচনা করা হবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য তোমাদেরকে হেল্প করবে। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালাতে। এবার আরও কয়েকটা কেরালায় অবস্থিত জাতীয় উদ্যানের নাম তোমরা মনে রাখবে, যেমন হচ্ছে পেরিয়ার জাতীয় উদ্যান, এছাড়া হচ্ছে আনামুদি শোলা জাতীয় উদ্যান। এই দুটি হচ্ছে কেরালার আরও গুরুত্বপূর্ণ দুটো জাতীয় উদ্যান, যেগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দামোদর। দামোদর নদীর তীরে অবস্থিত একটি শহর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুর। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আমি এটার ক্লাসও তোমাদের করিয়েছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী তীরবর্তী শহর। তো যারা এখন ওই ক্লাসটা দেখোনি, অবশ্যই গিয়ে একবার ক্লাসটা দেখে নিতে পারো। দেখো, এবার পশ্চিমবঙ্গের আরও কয়েকটা শহর কোন নদীর তীরে অবস্থিত আমরা দেখে নেব। যেমন সুরি, এই শহরটি ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। শান্তিনিকেতন বোলপুর কোপাই নদীর তীরে অবস্থিত। জলপাইগুড়ি তিস্তা নদীর তীরে অবস্থিত। তমলুক রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। দুর্গাপুর আসানসোল বর্ধমান এগুলো দামোদর নদীর তীরে অবস্থিত। আর জঙ্গিপুর লালগোলা এগুলো হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তো এগুলো আরও কয়েকটা পশ্চিমবঙ্গের শহর, যেগুলো কোন নদীর তীরে অবস্থিত খুব ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নন্দবংশের শেষ সম্রাট কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধননন্দ। আচ্ছা, এখানে যদি আরেকটা প্রশ্ন তোমাদের দেয় যে নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, দুটোই তো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তাহলে মনে রাখবে নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ এবং শেষ সম্রাট ছিলেন ধননন্দ। ক্লিয়ার হয়েছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোনটি ভারতের মেঘালয়ের বিখ্যাত ফসল কাটার উৎসব? তো ভারতের মেঘালয়ের বিখ্যাত ফসল কাটার উৎসব যেটা, সেটা হচ্ছে নংক্রেম উৎসব। ঠিক আছে, এটা আমরা জানি যে নংক্রেম উৎসব এটা কোথায়, মেঘালয়ে পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সালাল প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চেনাব। চেনাব নদীর ওপর অবস্থিত হচ্ছে সালাল এই প্রকল্পটি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে নিচের কোন দেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমান্ত নেই? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা মনে রাখবে। তো এখানে যে অপশন রয়েছে দেখো, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, চীন, এর মধ্যে কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ভারতের আন্তর্জাতিক সীমান্ত নেই। এবার তাহলে আমাদের জানতে হবে যে কোন কোন দেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তো সেগুলো একটু তোমরা দেখে নাও। দেখো, এখানে নেপাল, ভুটান, চীন, এদিকে বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, এই যে মোট 7টা দেশ রয়েছে, এই 7টা দেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বা ভারতের তার নিজের সীমান্ত ভাগ করেছে। তো দেখো, এবার তোমাদের এই 7টা দেশের নাম কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলে ওই ধরনের প্রশ্ন যদি ঘুরিয়ে আসে যে কোন দেশের সাথে ভারত আন্তর্জাতিক সীমানা ভাগ করেনি, তখন কিন্তু সেই উত্তরগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। তাহলে কোন কোন দেশ? নেপাল, ভুটান, চীন, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান। মনে থাকবে প্রত্যেকেরই। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে ছাবড়া তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজস্থানে। রাজস্থানে অবস্থিত হচ্ছে ছাবড়া তাপবিদ্যুৎ কেন্দ্র। ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। পরেরটা দেখো, 1932 সালের পুনা চুক্তি কিসের সাথে সম্পর্কিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অনগ্রসর শ্রেণীর রাজনৈতিক অধিকার। এটার সঙ্গে সম্পর্কিত ছিল 1932 সালের পুনা চুক্তি। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন হয়ে গেল, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1932 সালে, যেটা তোমরা মনে রাখবে। এরপর দেখো, স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? তো স্বরাজ পার্টির প্রথম সভাপতি ছিলেন, মনে রাখবে, চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজ পার্টির প্রথম সভাপতি। পরের প্রশ্ন দেখো, সাতবাহনদের সরকারি ভাষা কী ছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রাকৃত। প্রাকৃত ছিল সাতবাহনদের সরকারি ভাষা। এরপরে দেখো রয়েছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন হলো একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা আমরা জানি। তো এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তো শান্তিনিকেতন এটা কোন জেলা? বীরভূম জেলায় অবস্থিত। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ুর। তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ভারতনাট্যম। তো আরও যে মোট শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো মোট 8টা শাস্ত্রীয় নৃত্য রয়েছে আমরা জানি। প্রথমে রয়েছে ভারতনাট্যম, এটা তামিলনাড়ু। কত্থক উত্তরপ্রদেশ। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। কথাকলি মনে রাখবে কেরালা। সত্রিয়া হচ্ছে আসাম। ওড়িশি হচ্ছে ওড়িশা। মণিপুরি হচ্ছে মণিপুর। আর মোহিনী আট্টম হচ্ছে কেরালা। এই 8টা যে আমাদের শাস্ত্রীয় নৃত্য রয়েছে, প্রত্যেকটা কিন্তু কোন রাজ্যের? খুব ভালো করে এটা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, এখানে কি রয়েছে, নিম্নের কোন শহরটি ভারতের হীরের শহর বা ডায়মন্ড সিটি নামে পরিচিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সুরাট। সুরাট এটি হচ্ছে ডায়মন্ড সিটি বা ভারতের হীরের শহর নামে পরিচিত। এরপরে দেখো, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?
সঠিক উত্তর হয়ে যাবে গোয়া। গোয়া হলো ভারতের ক্ষুদ্রতম রাজ্য। এবার তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাবে যে আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের জন্য, এটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় মৌলিক অধিকার অন্তর্ভুক্ত হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা মনে রাখবে। ঠিক আছে, মৌলিক অধিকার, তো মনে রাখবে মৌলিক অধিকার রয়েছে 12 থেকে 35 নম্বর ধারায়। এরপরে দেখো রয়েছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এই বইটির রচয়িতাকে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সৌরভ গাঙ্গুলি। আচ্ছা, আরও দুটো বই মনে রাখবে ক্রিকেটারদের, সেটা হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট, এটা কপিল দেবের লেখা একটি বই, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর প্লেয়িং ইট মাই ওয়ে, এটা হচ্ছে সচিন টেন্ডুলকারের লেখা একটি বই, খুব ভালো করে এই দুটো মনে রাখবে। এটি ছিল আজকে সানডে মক টেস্টের তৃতীয় পর্বের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা যারা আমাদের ক্লাসে নতুন রয়েছে আজকে, অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবং আমি আরেকবার তোমাদের বলে দিই, এই বংটিচ ডিফেন্স একাডেমি আমি নতুনভাবে তোমাদের জন্য শুরু করেছি। এখানে ডিফেন্সের সমস্ত এক্সামের প্রস্তুতি তোমরা নিতে পারবে বিভিন্ন ক্লাসের মাধ্যমে। তো যারা নতুন রয়েছে আমাদের এই চ্যানেলে, অবশ্যই প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।